দুলাভাই, আপনি এত রাতে আমাদের বাড়িতে? ভালোই হলো, বাড়িতে আজ কেউ নেই, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। ইলার কথায় ভেতরে গিয়ে বসলাম। ইলা আমার দিকে তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল, এত রাতে হঠাৎ আপনি আসবেন ভাবতেই পারিনি। বাবা, মা সবাই কোথায় গেছেন? ওনারা বিকেলে গেছেন ছোট কাকার বাড়িতে। এখনো ফেরার নাম নেই। বোধ হয় আজকে আর আসবে না। তার মানে তুমি বাড়িতে একাই আছো? ইলা মুচকি হেসে বলল, একা কোথায়, আপনিও তো আছেন। ইলার কথা শুনে মনে আনন্দের একটা স্রোত বয়ে গেল। তার মানে আমার উদ্দেশ্যটা আজ কাজে দিবে। ইলাকে বললাম, এত রাতে কেন এসছি জানো? ইলা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটাই তো বুঝতে চেষ্টা করছি। কেন বলুন তো? একটা সারপ্রাইজ দিতে এসেছি। ইলা ভ্রু কুঁচকে বলল, হঠাৎ করে সারপ্রাইজ? তাছাড়া আপনি নিজেই আমার কাছে সারপ্রাইজের থেকে কম নন। আচ্ছা, আপনি রাতে খেয়ে এসছেন তো? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। ঘরে মুড়ি ছাড়া কিছুই নেই আপাতত। ইলা, অনেক রাত হয়েছে। আমায় ঈশার ঘরটা খুলে দাও, খুব ঘুম পাচ্ছে। ঘড়িতে সময় দেখলাম। রাত সকাল 11:40 বাজে। সময় হয়ে এসছে। যা করার এক্ষুনি করতে হবে। বিছানার নিচ থেকে চকচকে ছুরিটা হাতে নিতেই একটা ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আমরা বাড়ির বাহিরে আছি। আমি বললাম, আমি ফোন দেওয়া মাত্র চলে আসবে। এখন রাখি। মনে রাখবে, একদম দেরি করা চলবে না। বাহিরে বৃষ্টি হওয়ায় পুরো বাড়ি অন্ধকার। ফোন স্ক্রিনের আলোয় ইলার রুমের দরজায় এসে উপস্থিত হলাম। দরজায় টোকা দিয়ে পকেট থেকে ছুরিটা হাতে নিলাম। ইলা মনে হয় জেগে ছিল, তাই প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে বলল, কি হয়েছে দুলাভাই? আমি তোমার সাথে বড় একটা অন্যায় করব ইলা। ইলার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ঘাবড়ে গিয়ে বলল, মা, মানে, কি বলছেন এসব? এতটুকু বলতেই ইলার চোখ পড়ল আমার হাতে থাকা ছুরিটার উপর। ছুরিটা দেখে ভয়ে একটা চিৎকার দেবে তার আগেই ওর মুখ চেপে ধরলাম। ইলা প্রাণপণে চেষ্টা করছে আমার থেকে নিজেকে ছাড়াতে। আমি পকেট থেকে ফোনটা বের করে নাম্বার ডায়াল করে ফোন দিলাম। বললাম, চলে আসো তোমরা। ইলা উপায়ান্তর না পেয়ে আমার হাতে সজোরে একটা বসিয়ে দিল। আমি ব্যথায় হাত সরিয়ে নিলাম। ইলা কান্নামিশ্রিত স্বরে বলল, দুলাভাই, আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে মারতে চান আপনি? ইলা হাতে এত জোরে কামড় দিয়েছে যে মুহূর্তেই ব্যথায় আমার মাথা ধরে গেল। ফ্লোরে বসে হাতের আশপাশ বুলাতে বুলাতে বললাম, এত জোরে কেউ কামড় দেয়? আহ, আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমায় রতে এসছেন। কি ক্ষতি করেছি আমি? প্লিজ আমায় ছেড়ে দিন। কেন করছেন এরকম? আমি উঠে দাঁড়ালাম। আমায় দাঁড়াতে দেখে ইলা আরো জড়সড় হয়ে দাঁড়ালো। হাতে কামড় দেওয়ায় ছুরিটা কোথায় যেন ছিটকে পড়েছে। ইলাকে বললাম, ইলা, আমার কথা যদি চুপচাপ মেনে নিতে তাহলে এতদূর আমাকে এগোতে হতো না। মানে, কোন কথা আমি শুনিনি? কথাবার্তার এই পর্যায়ে ইলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কারণ দরজায় দাঁড়িয়ে আছে ইলার 3টা ছেলে বন্ধু। ইলা আকুতির স্বরে ওদের বলল, অনিক, আমাকে এই সাইকোর হাত থেকে বাঁচা প্লিজ। আমি অনিকের দিকে তাকালাম। অনিকও আমার দিকে তাকিয়ে হাসল। এরপর সে বাঁকিয়ে বলল, সরি রে, কিচ্ছু করার নেই। প্ল্যানটা আমাদেরই ছিল। ইলা হতবিহ্বল হতে বলল, মা, মানে? আমরা 3জন না, শুধু আরো 2জন আছে। ওরাও আসছে। ইলা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি, আমি তোদের এত বিশ্বাস করতাম আর তোরা আমাকে নিয়ে এইসব। আমি বুঝতে পারলাম বিষয়টা অন্যদিকে মোড় ঘুরছে। এখনই সবটা বলে দেওয়া উচিত। ইলাকে বলতে হবে ও যা ভাবছে তা ভুল। আমরা তার সাথে খারাপ কিছু করার জন্য আসিনি। বরং ওকে ওর জন্মদিনের সারপ্রাইজ দিতে এসছি। অনিককে বললাম, অনিক বাবা, মা আসছে না কেন? আন্টি পায়েস রান্না করছে। আঙ্কেল আন্টির সাথেই আছে। ইলা আমাদের কথা হতভম্ব হয়ে শুনছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11:57 বাজে। আর 3 মিনিট পরেই ইলা 19-এ পা রাখবে। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে এখনই না বললে ইলার মানসিক অবস্থা বিপর্যস্ত হবে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ইলা। এই কথাটা বলবো বলবো ভাবছি, ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। কেননা দরজায় পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আমার স্ত্রী ঈশা। ঈশা 5 মাসের অন্তঃসত্ত্বা। আজকে ওর শরীরটা খারাপ ছিল। ওকে ইলার বার্থডে সেলিব্রেশনের বিষয়ে কিছুই বলিনি। বললে ও আসার জন্য বাহানা করবে, কিন্তু ডাক্তার বলেছে এখন জার্নি করা ওর পক্ষে ঝুঁকিবহ। না জানি ঈশা আমাকে নিয়ে এখন কি ভাবছে। ঈশাকে দেখে ইলা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি হতভম্ব হয়ে দেখছি। সত্যিটা বলার জন্য ঈশার কাছে যেতেই
ঈশাকে সবটা বলবো তার আগেই আমার গালে একটা চড় বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় আমি গালে হাত রেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমার শ্বশুর অর্থাৎ ঈশার বাবা বললেন, ঈশা, তুই জামাইয়ের গায়ে হাত তুললি? ঈশা অশ্রুসিক্ত হয়ে আমায় বলল, তুমি এটা কিভাবে করতে পারলে? এতটা নীচ তুমি? আমি ঈশার হাত শক্ত করে ধরলাম। ঈশা ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়াতে পারল না। বললাম, ঈশা আমার পুরো কথাটা আগে প্লিজ শুনল, তারপর যা ইচ্ছে ভাবিও। প্লিজ শুনো। সবটা বলার পর ঈশা চোখ মুছতে মুছতে আমায় জড়িয়ে ধরল। ইলা বলল, দুলাভাই আপনি এরকম কেন? ইচ্ছে করছে একটা ঘুষি মেরে আপনার নাক ফাটিয়ে দিই। এত সুন্দর প্ল্যান করেছেন আর সবটা কত জটিল করে ফেলেছেন। তুমিই তো জটিল করলা, আপনি ওভাবে মুখ চেপে ধরলেন জন্যই তো আরো ভয় পেয়ে গেছি। যে চেঁচামেচি করতে যাচ্ছিলে, আমি তো ভয়ে মুখ চেপে ধরছি, যে আশপাশের মানুষ আবার ছুটে আসবে তোমার হাতির ডাকে। ইলা গাল ফুলিয়ে বলল, কি? আমার হাতির ডাকের মতো? রাগ করে না কিউট ছোট শালি। চলো কেক কাটবো। 12টা 15 বেজে গেছে অলরেডি। সে রাতে ইলার বার্থডে সেলিব্রেট করে বাড়ি ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেল। ঈশা আমার পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। আমার চোখে এক ফোঁটা ঘুম নেই। পূর্বের নিষিদ্ধ সেই তাড়না আমায় তাড়িয়ে নিয়ে বেড়াতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠে বেকনিতে গিয়ে একটা সিগারেট ধরালাম। ইলার মুখ যখন চেপে ধরেছিলাম তখন ওর শরীরের সাথে আমার শরীরের স্পর্শের সেই দৃশ্যগুলি আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। কিছুতেই বের হতে চাচ্ছে না। এমনকি অনাকাঙ্ক্ষিত এবং সম্পূর্ণ অনিচ্ছায় এক পর্যায়ে ইলার বুকের আমার হাত স্পর্শ করেছিল। ইলা হয়তো বিষয়টা বুঝতে পারেনি। নিষিদ্ধ সেই ইচ্ছে মনের মধ্যে প্রবল এক ইচ্ছার জন্ম দিতে লাগল। সিগারেটটা শেষ করে আরেকটা সিগারেট ধরালাম। শরীরের নেশায় আমায় পুরো শরীর কাঁপতে লাগল। বেলকনির ছোট টেবিলে বসে ডায়েরিটা বের করলাম। ডায়েরির উপরের ডেড থটস নামটার উপর হাত বুলিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। ডায়েরিটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এর কভার মানুষের চামড়ার তৈরি। 4 নাম্বার খুনটা করে ওর পেটের চামড়া তুলে এই কভারটা আমি নিজে বানিয়েছিলাম। 53 পৃষ্ঠায় বড় করে লিখলাম, এলো 19/05। পূর্বের এই 53 পৃষ্ঠার 4জনকে খুন করার সকল অনুভূতি লিখে রেখেছি। আমার একটা ভালো অভ্যাস আছে, যারা আমার শিকার হয় তাদের কিভাবে মারব, মারার সময় অনুভূতি কেমন ছিল, কেন মারলাম সেই সবকিছু আমি গোটা গোটা অক্ষরে লিখে রাখি। ইচ্ছে আছে জীবনের কোনো এক পর্যায়ে বই বের করব। আমার নিজের হাতের খুনের অভিজ্ঞতা নিয়ে বই। ইলা হবে আমার 5 নাম্বার শিকার। ইলার বিষয়ে কি লিখব এখনো ঠিক করিনি। কি লিখবে ভাবতে চোখ বন্ধ করতেই ইলার নগ্ন শরীরের একটা অস্ফুটে চিত্র ভেসে উঠল। মানে কি? আমি তো ওর নগ্ন শরীর কখনো দেখিনি। তাহলে মস্তিষ্ক এটা কার প্রতিচ্ছবি তৈরি করছে? মুহূর্তেই আমার গলা শুকিয়ে উঠতে লাগল। থরথর করে শরীর কাঁপছে। কপাল ভিজে যাচ্ছে ঘামে। যেমন করেই হোক গলা ভেজানোর জন্য আমার রক্ত চাই। গরম ধোয়া উঠতে থাকা তাজা রক্ত। বড় বড় শ্বাস নিতে নিতে বেলকনি থেকে উঠে দাঁড়ালাম। ঘরে এসেই চোখ পড়ল ঈশার মসৃণ হালকা উঁচু পেটের উপর। শাড়ি পরায় পেট বেরিয়ে আছে। এই উঁচু পেটের ভেতর রয়েছে দলা পাকানো একটা প্রাণ। কচি প্রাণ। এতটুকু ভাবতেই আমার চোখ চকচক করে উঠল। কচি একটা শরীর যখন সামনেই আছে তখন আর অপেক্ষা কিসের? আমার রক্তের তৃষ্ণা আরো বেড়তে লাগল। মুখ থেকে জিভ খানিকটা বেরিয়ে এলো। ঘুম ভাঙল ঈশার কান্নার শব্দে। ঘুম পুরোপুরি হয়নি জন্য চোখ ছনছন করছে। ঈশাকে দেখলাম 2 হাঁটুর উপর মাথা গুজে গুনগুন করে কান্না করছে। কাছে গিয়ে ওর শরীরে হাত রেখে বললাম, কি হয়েছে ঈশা, কাঁদছো কেন তুমি? ঈশা অশ্রুসিক্ত চোখে তাকালো আমার দিকে। কিছু বলল না, জড়িয়ে ধরে শুধু কাঁদতেই লাগলো। একেই তো ঘুম ঠিক মতো হয়নি, তার উপর ঈশার এই প্যানপ্যানানি অসহ্য লাগছে। তবুও বিরক্তি চেপে রেখে বললাম, আরে বলবা তো, সেদিন আমায় একটা টিয়া পাখি কিনে দিয়েছিলে না? হ্যাঁ তো, সকালে গিয়ে দেখি পাখিটা নেই। নিচে কয়েকটা পাখা আর রক্তও পড়েছিল। কোনো জন্তুর কবলে পড়েছিল হয়তো। এই জন্য এত মন খারাপ? রাতে আসার সময় আরেকটা পাখি নিয়ে আসবো আচ্ছা? কথা বলার এই পর্যায়ে দরজায় টোকা পড়ল। যাক ঈশাকে কিছু একটা বলে বুঝো দেওয়া গেল। প্রতিটা মানুষের মধ্যে বাবাসত্তা থাকে। সেই সত্তার জন্যই মনে হয় গতকাল নিজের সন্তানের রক্ত খাওয়ার ইচ্ছেটা কোনোরকমে এড়িয়ে যেতে পেরেছিলাম। তবে তার বিনিময়ে প্রাণ গেছে 2টা নিরীহ প্রাণীর। ঈশা গিয়ে দরজা খুলল। কথা শুনে বুঝতে পারলাম আরমান ভাইয়ের স্ত্রী এসছেন। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম আসছে না। এমন সময় ঈশা আর ভাবির কথা আমার কানে ভেসে এলো।
বুঝলে ঈশা, মনটা খুব খারাপ। কেন ভাবি, কি হয়েছে? সকালে দেখি আমাদের পোষা বিড়ালছানাটা নেই। কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তোমাদের ফ্ল্যাটে আসার সময় দেখলাম রাস্তার ধারে পড়ে আছে। ভাবি আমার টিয়া পাখিটাকেও কোনো জন্তু মেরে ফেলেছে। উনি ভালোবেসে দিয়েছিলেন পাখিটা। বলো কি, এক রাতেই পোষা দুইটা জিনিস মরে গেল? আমার কিন্তু বিষয়টা খটকা লাগছে ঈশা। কি জানি ভাবি, জায়ান ভাই তো সারাদিন থাকে বাহিরে। বাড়িতে থাকো তুমি একা একা। দিনকাল কিন্তু ভালো না। পরশুদিন কি হয়েছে শুনেছ? না তো ভাবি, কি হয়েছে? সিমরান ভাবির ছোট মেয়ে বিকেলে টিউশনিতে গেছিল, আর ফিরে আসেনি। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর হবেই না কেন, সিমরান ভাবি তো যত নষ্টের গোড়া। ফিগার ভালো জন্য গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। শরীর দেখিয়ে তো পাড়ার ছেলেদের মাথা খেয়ে নিয়েছে। মাকে দেখে মেয়েও ছোট ছোট পোশাক পরা শিখেছে। এখন বুঝুক কত ধানে কত চাল। একটা মেয়ে হঠাৎ উধাও হয়ে গেল, কেউ জানতেও পারল না। এই তো কিছুদিন আগেও একটা মেয়ে এভাবে উধাও হয়ে গেছিল। আমার কি মনে হয় জানো? কি? ওর মেয়েকে করেছে। দেখবে কিছুদিন পর বস্তার মধ্যে পাওয়া যাবে। ঈশা প্রত্যুত্তরে কি বলল সেটা ঠিক শুনতে পারলাম না। সিমরান ভাবির মেয়েকে পাওয়া যাচ্ছে না? এই পাড়ায় হাত দেওয়ার মতো সাহস তো কারো নেই। এমন সময় ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, স্যার আপনাকে একবার ব্লু হাউজে আসতে হবে। খুব আর্জেন্ট। ব্লু হাউজে আসার সময়টুকুতে কি হয়েছে সেটা শুনলাম। শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠল। আজকাল বেশি উড়ছে এরা। Hoje Dukate Maine Jara Arafa Balalo. Sir, we are really regret for that. Shut the foo up. Tell everyone I called a meeting at this moment. Okay, sir. Amara Samane Rifita Aparadhi Dristai Takiye Ek. আমায় রাগান্বিত দেখে মিনমিন করে বলল, সরি দোস্ত, আসলে নেশার বশে কাজটা হয়ে গেছে। আর মেয়েটার মনে হয় পুঁটি মাছের প্রাণ। এতটুকুতে কেউ মরে নাকি? সেটা পরের কথা। আগে বল, তোকে কতবার বলছি পাড়ার মেয়েকে নিবি না? আজ রাতে ক্লায়েন্ট আসবে। মেয়েটা তো আগেই মরেছে, ওনাকে কি দিতাম? তাই বাধ্য হয়ে রিফাতের গালে একটা বসিয়ে দিয়ে বললাম, এর আগের কেসটা এখনো পুলিশ তদন্ত করছে। আর এর মধ্যেই আবার একটা। রিফাত নিশ্চুপ। আমি বললাম, পরের বার না জানিয়ে কিছু করলে তোকেই উধাও করে দিব। মনে থাকবে? উদ্ধৃতি চিহ্ন। থাকবে। যা, ক্লায়েন্টকে ডেকে পাঠা। ফেস মাস্ক পরলাম। সিগারেটে টান দিতেই ফর্সা করে এক ভদ্রলোক রুমে ঢুকলেন। চেয়ার টেনে বসে বললেন, মেয়ের বয়স কম হওয়ায় আরো 10 লাখ বাড়িয়ে দিয়েছি। কত আছে? 1,10,00,000। ওয়েবসাইটে তো সব দেওয়াই আছে। তবুও আরেকবার বলি, মেয়েটাকে আপনার কাছে এক রাতের জন্য দেওয়া হবে। আপনার যা ইচ্ছে তাই করতে পারবেন। জীবন্ত শরীর থেকে মাংস তুলে খেতে ইচ্ছে করলে সেটারও ব্যবস্থা আছে। খাওয়া টাওয়ায় আমি নেই। রড দিয়ে টিয়ে মারতে আমার ভালো লাগে। ঠিক আছে, সময় মতো এসে জিনিস বুঝে নিবেন। এখন আসুন। লেকটা যেতেই ইলার ফোন এলো। ফোন রিসিভ করতেই বলল, দুলাভাই আপু খুব অসুস্থ। আমরা হসপিটালে নিয়ে এসছি। আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমার খুব ভয় করছে। কি হয়েছে ঈশার? জানি না, শুধু বলছে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ও মাই গড, আমি আসছি, এক্ষুনি আসছি। হসপিটালের অ্যাড্রেস মেসেজ করে দাও। ঠিক আছে। হসপিটালের বেডে পেটে হাত রেখে ঈশা ছটফট করছে। ওর পাশেই বসে আছে ইলা। কাছে যেতেই ঈশা আমার হাত শক্ত করে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি আর বাঁচব না জায়ান। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ঈশা কি সব বলছো তুমি? তোমার কিচ্ছু হতে দিব না আমি। সব ঠিক হয়ে যাবে। ইলাকে বললাম, ডাক্তাররা এখনো আসেনি? ইলা অশ্রুসিক্ত চোখে বলল, একটু আগে নার্স বলে গেল আসতেছে। কিন্তু এখনো এলো না। তুমি ঈশার কাছে থাকো, আমি দেখছি। কেবিন থেকে বের হতেই দুইজন নার্স সহ ডাক্তার হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। ঈশার মা অর্থাৎ আমার শাশুড়িকে দেখলাম, উনি কেঁদেই যাচ্ছেন। পাশেই বাবা পাথর হয়ে বসে আছেন। একটু পর উনি কাছে এসে বললেন, বাবা, কি থেকে কি হয়ে গেল? মেয়েটার কষ্ট যে আমি চোখে দেখতে পারছি না, এইটুকু বলে তিনিও কেঁদে ফেললেন। তখনই ডাক্তার বেরিয়ে এসে আমাকে বলল, ওনার পরিবারের লোক আপনি? জি, আমি ওর স্বামী। আসুন আমার সাথে। আমি ডাক্তারের পেছনে পেছনে গেলাম। বেকনিতে গিয়ে ডাক্তার আমার কাঁধে হাত রেখে বলল, ওনার অবস্থা বেশি ভালো না। বাচ্চাটা পেটের মধ্যেই মারা গেছে। এখন যদি বাচ্চাটাকে বের না করা হয় তাহলে ওনাকেও বাঁচানো সম্ভব হবে না।
দ্রুত অপারেশন করাতে হবে। ডাক্তারের কথাগুলো আমার কানে সুইয়ের মতো ছোঁচা দিচ্ছে। আমাকে বাকহারা হতে দেখে ডাক্তার বললেন, মনকে শক্ত করুন। আমরা অপারেশনের ব্যবস্থা করছি। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে সামলাবে কে? এতটুকু বলে ডাক্তার চলে গেলেন। কেবিনের কাছে যেতেই ঈশার বাবা, মা বলল, বাবা ডাক্তার কি বলল? ঈশার কোনো সমস্যা হয়নি তো? মা বললেন, আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। ঈশাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সময়টায় দেখলাম ঈশা ঘুমাচ্ছে। সেই ঘুমন্ত চোখ ভর্তি অশ্রু। ডাক্তাররা হয়তো কোনো ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ইলা আমার পাশে সারি করে রাখা চেয়ারে বসে কাঁদছে। ওকে সবটা বলে দিয়েছি। বলার ভঙ্গিটা এমন ছিল যে ইলা ভেবেছে আমি প্রচুর কষ্ট পেয়েছি। আর ভাববে নাই বা কেন? কান্নার অভিনয়টা আমি মোটামুটি পারি। অপারেশন থিয়েটারের বাহিরে আমি দাঁড়িয়ে রইলাম। মিনিট 10-এর মধ্যে ডাক্তারকে দেখলাম স্টেথোস্কোপ গলায় দিয়ে আসতে। ডাক্তারের সাথে বিষয়টা এখনই খোলামেলা বলতে হবে। কাছে আসতেই ডাক্তারকে বললাম, ডাক্তার আপনার সাথে কিছু কথা বলার ছিল। উনি বললেন, এখন সময় খুব কম, অপারেশন শেষে বলি। কথাটা অপারেশন নিয়েই। ডাক্তার দোটানায় পড়ে বলল, আচ্ছা বলুন। কথাটা একটু গোপনীয়। ডাক্তারকে নিয়ে বারান্দায় আসলাম। কেননা এইখানটায় এখন কেউ নেই। ডাক্তার ব্যস্ত ভঙ্গিতে বলল, জি বলুন। ডাক্তার অপারেশনে আমার স্ত্রীর জীবন ঝুঁকি আছে কি? চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। কিন্তু ডাক্তার আমি তো চাই সমস্যাটা হোক। ডাক্তার ভ্রু কুঁচকে বলল, মানে? খুলে বলুন। সহজ করে বলতে গেলে ঈশাকে অপারেশন বেডেই মেরে ফেলতে হবে। আর কাজটা আপনি নিজের হাতে করবেন। হোয়াট? আপনার কি মাথা ঠিক আছে? আমি জেনে বুঝে কখনোই এমন পাপ করব না। করবেন, অ্যাকাউন্টে যখন লাখ টাকা ঢুকবে তখন নিশ্চয়ই করবেন। ঠিক আছে, তবে অ্যাডভান্স পে করতে হবে। থিয়েটারে যেতে যেতেই আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ডাক্তার চলে গেল। মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইলাকে কাছে পাওয়ার বড় একটা বাধা ছিল ঈশা। এত সহজে ওকে সরিয়ে দিতে পারবো ভাবতেই পারিনি। পেছনে ফিরতেই দেখি ইলা দাঁড়িয়ে আছে। ইলাকে দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ও কি আমাদের কথা শুনে ফেলল? ইলা আমার দিকে এক পা করে এগিয়ে আসছে, সাথে আমার বুকের হৃদস্পন্দনও ক্রমশ বাড়তে লাগল। ইলা বলল, কি হয়েছে দুলাভাই? আপনি এত ঘামছেন কেন? না মানে, তুমি এখানে কি করছো? খুব টেনশন হচ্ছে। তার মধ্যে আপনিও নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এসছি। ইলার কথায় বুঝতে পারলাম ও হয়তো আমাদের কথা কিছু শুনতে পায়নি। শুনতে পেলে এতক্ষণে হুলস্থুল কাণ্ড বেঁধে ফেলত। আমি নখের উপরিভাগ দিয়ে কপালের বিন্দু ঘাম মুছতে মুছতে বললাম, আমি ডাক্তারের সাথে কথা বললাম। চিন্তার কিছু নেই ইলা। ইলা হাতে ওড়না পেঁচিয়ে আমার ঘাম মুছে দিতে হাত বাড়ালো। পরম যত্নে আমার কপালের ঘাম মুছে দিচ্ছে ইলা। ওড়নার মিষ্টি ঘ্রাণে আমার নিষিদ্ধ চাওয়াগুলি মাথাচাড়া দিয়ে উঠল। মনের মধ্যে শিহরণ জেগে উঠছে বারবার। ইলার নরম হাতের স্পর্শ আমার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে তুলল। ঈশার মৃত্যুতে পুরোবাড়িতে থমথমে একটা পরিবেশ। 2 দিন যাবৎ ঈশার মা কে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আমার শ্বশুরমশাই সারাদিন ইজি চেয়ারে চোখ বুজে বসে থাকেন। ঈশার মৃত্যুতে আমি এই বাড়িতেই আছি। শ্বশুর শাশুড়ির এই অবস্থাতে আমার বরং লাভ হয়েছে। ইলার সাথে বেশ সময় কাটাতে পারছি। যদিও ও সারাক্ষণ কান্না করছে। এখন থেকে শুরু করতে হবে আসল খেলা। প্রথম কাজ হবে ইলাকে আমার প্রেমে হাবুডুবু খাওয়ানো। এর জন্য ইলাকে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে। রান্নাঘরে গিয়ে দেখলাম ইলা রান্না করছে। ঈশার মৃত্যুতে আমি শোকাহত এটা প্রমাণ করতে চোখে জল থাকাটা জরুরি। ইলাকে বোঝাতে হবে আমি ঈশাকে প্রচণ্ড রকম ভালোবাসতাম, এবং ওর মৃত্যুতে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি। এটা করতে পারলেই আমার কাজ অর্ধেকটা হয়ে যাবে। মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে খুব বোকা হয়। চোখের পাতা না ফেলে খানিকক্ষণ চোখ মেলে দাঁড়িয়ে রইলাম, ফলস্বরূপ চোখ ভর্তি পানি জমা হয়ে গেল। ইলাকে বললাম, কি করছো ইলা? ইলা চোখের জল মুছে বলল, বাবার জন্য চা করছি দুলাভাই, তুমি খেয়েছো? না, আমার গলা দিয়ে খাবার নামবে না। এটা কেমন কথা ইলা? ঈশা তো দূর থেকে আমাদের দেখছে, ও যদি দেখে তুমি না খেয়ে কষ্ট পাচ্ছ তাহলে কি ওর ভালো লাগবে? ইলা কিছু বলল না, শুধু কাঁদছে। এতটুকু বলে ঈশার ঘরে এসে বসলাম। এখন শুধু একের পর এক টোপ ফেলতে হবে। কিছুক্ষণ পর দেখলাম ইলা হাতে খাবার নিয়ে দরজায় দাঁড়িয়ে বলল, দুলাভাই আসবো? আরে আসো, অনুমতি নেবার কি আছে? ইলা প্লেটে করে খাবার এনে টেবিলে রাখল। মেয়েদের এই বিষয়টা আমার ভালো লাগে।
ওদের মধ্যে দায়িত্ববোধটা প্রবল থাকে। বিশেষ করে পরিবারের লোকদের খাওয়া দাওয়ার বিষয়ে তাদের নজর থাকে সূক্ষ্ম। ইলা বলল, দুলাভাই খাবারটা খেয়ে নিন। আমি চোখের জল মোছার মিথ্যা অভিনয় করে বললাম, ইলা বসো। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। না খেয়েও বলছো খেয়েছো। মিথ্যে বলার জন্য আমাকেই বেছে নেয় সবাই। ঈশাও বলেছিল সারা জীবন আমার সাথে থাকবে। এতটুকু বলে মুখ ঢেকে কান্নার অভিনয় করলাম। হাতের ফাঁক দিয়ে ইলার দিকে তাকিয়ে বুঝলাম ইলা মিথ্যে বলার জন্য খুব লজ্জিত বোধ করছে। দুলাভাইকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওনার কান্না দেখে আরো বেশি খারাপ লাগা কাজ করতে লাগলো। ওনাকে এর আগে কখনো এত কান্না করতে দেখিনি। আপুর জন্য এত হাসিখুশি একটা লোক গত 3 দিন ধরে কেঁদেই যাচ্ছে। দুলাভাইকে বললাম, আপুকে আপনি খুব ভালোবাসতেন তাই না দুলাভাই? ভালোবাসতাম না, এখনো বাসি। ওকে আমি সবসময় ভালোবাসবো, ওকে আমি এখনো সবসময় অনুভব করতে পারি। আমার কেন জানি মনে হয় ঈশা আমার সাথেই আছে। ওর সাথে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু ও কোনো উত্তর দেয় না। কেন দেয় না বলতে পারো ইলা? ও কি আমার সাথে আর কোনোদিন ও কথা বলবে না? দুলাভাইয়ের কথায় আমার চোখের জল আর বাদ সইছে না। আপুর কপাল খারাপ, এত ভালোবাসা তার সহ্য হলো না। কতটা ভালোবাসলে একটা মেয়ের জন্য একটা ছেলে এভাবে কান্না করতে পারে? দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঈশা আপু তুমি খুব ভাগ্যবতী গো, কপাল করে এমন একটা স্বামী পেয়েছ, যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। ইলাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। প্রথমের দিকে না না বললেও আমি জোর করে নিয়ে এসেছি। রিকশায় ইলা আমার পাশেই বসে আছে। ওর কোমল হাতের সাথে আমার হাতের স্পর্শ অনুভব করছি। প্রত্যেকবার অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। ইলাকে বললাম, ইলা আমরা কোথায় যাচ্ছি জানো? আমি বারবার জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছেন, আপনিই তো কিছু বলছেন না। কোথায় যাব ঠিক করা নেই। এক কাজ করা যায়, নদী দেখবে? আমার এখন কিছু দেখতে ইচ্ছে করছে না দুলাভাই। শোক দূর করতেই তো নদীতে যাব। তারপর নৌকায় বসে হাঁটু ভিজিয়ে বসে থাকব। দেখবে ভালো লাগবে। নদীতে আমার ভয় করে। আমি সাঁতার পারি না। আমি আছি তো, ভয় কিসের? রিকশা থেকে নেমে ইলার দিকে হাত বাড়ালাম। ইলা ইতস্তত করে আমার হাত ধরে নামল। রিকশার চাকার সাথে আঁচল যেন না আটকায় তাই খুব যত্ন করে আঁচলটা বাম হাতে ধরে রইলাম। এইসব করার একটাই কারণ, ইলাকে আমার প্রতি আকৃষ্ট করা। মেয়েরা এই ছোট ছোট যত্নগুলি তার ভালোবাসার পুরুষের কাছে পেতে চায়। ইলা বলল, দুলাভাই আঁচল ছাড়ুন, লোকে দেখছে তো, কি ভাববে সবাই, লোকের ভাবাতে কি আসে যায়? ইলা আগে আগে যাচ্ছে আর আমি হাঁটছি পর পিছু পিছু। চাইলেই একসাথে হাঁটতে পারতাম, কিন্তু আগে হাঁটতে দিয়েছি কারণ আমি চাই ইলা একটু আগের ছোট ছোট সেই যত্নগুলি মনে করতে থাকুক। ও যত বেশি আমার কথা ভাববে ততই আমার কাজ সহজ হয়ে যাবে। আমরা কিছুটা দূরত্ব নিয়ে নদী পাড়ের ঘাসের উপর বসলাম। চুল এলোমেলো করে দেওয়ার মতো দমকা হাওয়া হচ্ছে। ইলা ঘাসের উপর হাত বুলাচ্ছে। ওকে বললাম, ইলা সবুজ শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ দুলাভাই। তুমি কি জানো আজকে পূর্ণিমা? আজ পূর্ণিমা? হ্যাঁ। নদীর পাড়ে বসে কখনো পূর্ণিমা দেখেছ? না, তাহলে চলো আজ দুজনে মিলে পূর্ণিমা দেখব। রাত অবধি এখানে থাকা ঠিক হবে না দুলাভাই। আহা এই বাধাগুলি ভুলে যাও তো। বাধা থাকবে পশু পাখির। মানুষের কোনো বাধা থাকতে নেই। মানুষ হয়ে জন্মানোর একটা বড় সুবিধা কি জানো? কেন? আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি। এর মধ্যেও আবার অনেকে পারে না। কেন পারে না জানো? তারা নিজেকে প্রকৃতির সামনে মেলতে পারে না। চোখ বন্ধ করে কল্পনা করো রাতের ভরা পূর্ণিমায় পায়ের পাতা অবধি জলের উপর দিয়ে তুমি হাঁটছ। ছোট রিউট বালিকনায় তোমার কোমল পা কিছুটা তলিয়ে যাচ্ছে। শিরশির বাতাসে চুল উড়ছে। দুলাভাই আপনি অনেক সুন্দর করে কথা বলেন। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখি তো এজন্য প্রকৃতি তার কিছুটা সুন্দর আমাকে দিয়েছে। আকাশে চাঁদ উঠেছে। জোছনা নদীর পাড়ে যেন উপচে পড়ছে। তার মধ্যে ইলা আর আমি পাশাপাশি হাঁটছি। নরম বালিতে পা অনেকটাই তলিয়ে যাচ্ছে। বাতাসে ইলার চুল উড়ছে। ইলা বলল, আপনাকে অনেক ধন্যবাদ দুলাভাই, আমি কখনো পূর্ণিমা এভাবে অনুভব করিনি। নদীরে জোছনা দেখতো এতটা সুন্দর আমি কখনো কল্পনাও করতে পারিনি। ইলা আমার প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হয়েছে এটা বুঝতে পারছি। মেয়েরা মুগ্ধতা পছন্দ করে। ইলাও যথেষ্ট মুগ্ধ হচ্ছে। যাই দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। ঠিক করলাম দাবার অন্তিম চালটা দিয়ে দিব। ইলার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। জোছনার আলোয় বুঝা যাচ্ছে ইলা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ইলা আমি একটা ভয়ঙ্কর অন্যায় করেছি। ভয়ঙ্কর মানে?
কি অন্যায়! ঈশার মৃত্যুর জন্য আমি দায়ী। কেটে গেল একটা মাস। আজকে আমাদের বাসর রাত। ইলা সেই রাতে রাজি না হলেও আমার মিথ্যে পাগলামিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। বাসর ঘরে ঢুকে বিছানায় বসলাম। লক্ষ্য করলাম ঘোমটার আড়ালে ইলার হাত কাঁপছে। আমি বললাম, কি হয়েছে ইলা? তোমার হাত কাঁপছে কেন? শরীর খারাপ লাগছে? এতটুকু বলে ইলার হাতে হাত রাখলাম। হাত রাখতেই ইলার পুরো শরীর থরথর করে কাঁপছে লাগলো। আকস্মিক ঘটনা জানতে ঘোমটা সরিয়ে দিলাম। যা দেখলাম সেটাই মুখ থেকে শুধু অস্ফুটে স্বরে একটাই কথা বের হলো। ঈশা তুমি, তুমি বেঁচে আছো কিভাবে? অপারেশন থিয়েটারে তো তোমাকে মেরে ফেলা হয়েছে। বিছানা ছেড়ে অনেকটা দূরে সরে দাঁড়ালাম। ঈশা বেঁচে আছে কিভাবে? আমি নিজ হাতে কাফন জড়িয়ে ওকে নিয়ে এসেছিলাম। মৃত একটা মানুষ জলজ্যান্ত হয়ে আমার সামনে বসে আছে কিভাবে? বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলাম। আমি বরাবর সাহসী একজন পুরুষ। নিশ্চয়ই এটা আমার চোখের ভুল। ইলার দিকে আবার ফিরে তাকালাম। বউ সেজে যে মেয়েটা বসে আছে তাকে ইলা বললে ভুল হবে। সত্যি সত্যিই ঈশা বসে আছে। এখন ঈশার চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে। আমি সিগারেট ধরালাম। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বললাম, কেমন আছো ঈশা? কি আশ্চর্য! আমি ভেবেছিলাম ঈশা কোনো উত্তর দিবে না। কিন্তু আমার ভাবনা পুরোপুরি ভুল প্রমাণ করে ঈশা কান্না মিশ্রিত স্বরে উত্তর দিল, ভালো। তুমি এখানে এলে কিভাবে? তুমি তো বেঁচে নেই। পৃথিবীতে তোমার এখন আর কোনো অস্তিত্ব নেই। এতটুকু বলে আমি সোফায় বসলাম। বিষয়টা জট পাকিয়ে যাচ্ছে। ফোন বের করে দেখলাম আজ থেকে ঠিক ৩৬ দিন আগে ডাক্তারের কাছে টাকা ট্রান্সফার করা হয়েছে। সেই হিসেবে ঈশা ৩৬ দিন আগেই মারা গেছে। আমি নিজের হাতে ওর লাশ কাফনে জড়িয়ে বাড়িতে নিয়ে এসছি। তারপর অন্তিম সব কাজও শেষ করেছি নিজের চোখের সামনে। আর আজ ঈশা আমার সামনে বউ সেজে বসে আছে। কিভাবে সম্ভব এটা? আরেকটা বিষয় হলো ঈশা যদি এখানে থাকে তাহলে ইলা কোথায়? এখানে তো ইলার থাকার কথা। আমার ভাবনা অতীত করে ঈশা বলল, কি হলো জায়ান, চুপ করো আছো কেন? আমার বেডের কাছের ড্রয়ারে সবসময় একটা রিভলভার থাকে। আমি দ্রুত ড্রয়ার থেকে রিভলভারটা ঈশার দিকে তাক করে বললাম, সত্যি করে বলো কে তুমি, নইলে এই মুহূর্তে। ঈশা ভয়ের আর্তনাদ করে বলল, জায়ান তুমি কি পাগল হয়ে গেছো? ৩৬ দিন আগে তোমার মৃত্যু হয়েছে আর তুমি এখন আমার সামনে বসে আছো। কিভাবে সম্ভব এটা? তুমি স্থলটা আগে নামাও প্লিজ। আমি রিভলভার নিচে নামিয়ে বললাম, এখন বলো, কিভাবে বেঁচে ফিরলে? আচ্ছা ওয়েট ওয়েট, তুমি কি সত্যিই ঈশা? নাকি ওর রূপে অন্য কেউ? কি আজব, আমি অন্য কেউ হতে যাব কেন? আমি ঈশা, তোমার ঈশা। তুমি এরকম কেন করছো? চুপ, একদম চুপ। এখনই প্রমাণ হয়ে যাবে তুই ঈশা না। দেখা তোর। ঈশা ভয়ে ভীত হরিণীর মতো তাকালো। তারপর পেছনে ফিরে দেখালো। আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম ফের বাম দিকের কাটা দাগটা অবিকল ঈশার মতোই। এটা যে ঈশা তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ রইল না। ঈশা স্বাভাবিক স্বরে বলল, কি হলো জায়ান, এটা যে সত্যি আমি সেটা বিশ্বাস হলো তো? কি ভেবেছিলে, আমাকে মেরে ফেলে আমার বোনের সর্বনাশ করবে? আমি হতভম্ব হয়ে গেলাম। ঈশা এইসব কিভাবে জানলো? আমি বললাম, তুমি জানলে কিভাবে? ঈশা বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘোমটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে কঠিন স্বরে বলল, কিভাবে জেনেছি সেটা পরের কথা। কিন্তু তুমি যে এরকম একটা জঘন্য রকম সিরিয়াল কিলার সেটা আগে জানলে। ঈশার কথা থামিয়ে দিয়ে বললাম, হাহা হাহা, আজ পর্যন্ত আমার অ্যাকশন কেউ বুঝতে পারেনি। তুমি যথেষ্ট বুদ্ধিমতী ঈশা। তবে সেই বুদ্ধিমত্তা এরপর থেকে আর কখনোই প্রকাশ পাবে না, কেননা জায়ান এক ভুল দ্বিতীয়বার করে না। দ্বিতীয়বার করার সুযোগটা আপনিও কখনো পাবেন না দুলাভাই। আপনার খেল খতম। আপনি ব্লু হাউজে যে অপকর্মগুলি করেন সেটা এখন পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দরজায় দাঁড়িয়ে ইলা কথাগুলি বলল। আমি হকচকিয়ে পেছনে ফিরে তাকালাম। ইলার দিকে রিভলভার তাক করে রাখলাম। ইলা বলল, ফাঁকা রিভলভার দিয়ে কি চোর পুলিশ খেলবেন নাকি দুলাভাই? এটা বলেই ইলা হাসতে লাগল। কি হচ্ছে এইসব? ঈশার বেঁচে যাওয়ার পেছনে তাহলে ইলার হাত আছে? কিন্তু কিভাবে? ইলা বলল, কি হলো দুলাভাই? খুব অবাক হচ্ছেন? ভাবছেন এইসব কি করে হলো? আমি ব্যক্তি হিসেবে অন্তত চালাক এবং ধূর্ত। এতটুকু চাল ধরতে আমার তেমন সময় লাগলো না। ইলা আবার বলতে শুরু করল। সেই দিন ডাক্তারের সাথে আপনার কথা বলা আমি সব শুনেছিলাম। তারপর যখন জিজ্ঞেস করলেন আমি এমন একটা ভান করলাম যেন কিছুই শুনতে পাইনি, আমি ঈষৎ হাসলাম। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল।
ইলা বলল। তারপর সেই ডাক্তারকে পুলিশের ভয় দেখালে তিনি সবটা আমাকে বললেন। আমার বিশ্বাস হচ্ছিল না আপনার মতো শান্তশিষ্ট একজন মানুষ এই জানোয়ারের মতো কাজটা করতে পারে। আমি চাইছি ইলা আরো বলুক, কেননা ইলা বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যে ওর বলা কথাগুলি দিয়ে ও নিজেই ফেঁসে যাবে। আমি বললাম, বাহ, খুব ভালো করেছ। তারপর কি হলো? তখন ওই ডাক্তারকে বলেছিলাম ঠিক আছে আমি আপনাকে পুলিশে দিব না, তবে অপারেশনটা আমার সামনেই করাতে হবে। আর আপুর যদি কোনো ক্ষতি হয় তাহলে বুঝতেই পারছেন আমি কি করব। ইলা একটা বিষয় বলো তো, যে ডাক্তার তোমার বোনকে মেরে ফেলার জন্য টাকা নিয়েছে তার কাছেই কেন অপারেশনটা করিয়ে নিয়েছিলে? সবটা জানার পরেও কেন? আপুর অবস্থা তখন খুব ক্রিটিক্যাল ছিল। নষ্ট করার মতো সময় আমার কাছে ছিল না। তাই নিজে দাঁড়িয়ে থেকে অপারেশনটা করিয়ে নিয়েছি। তুমি তাহলে ধরেই নিয়েছো যে ঈশাকে মেরে ফেলার প্ল্যানটা আমার ছিল? অবশ্যই, আর ব্লু হাউজ না কিসের কথা যেন বলেছিলে। ব্লু হাউজ কি? নিষিদ্ধ কাজকর্ম করেন আর সেখানকার নাম জানেন না? সমস্যা নেই, কিছুক্ষণের মধ্যেই পুলিশ যখন আপনার রে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাবে তখন সব মনে পড়বে। তার মানে আমার পেছনে পুলিশও লাগিয়ে দিয়েছ। তুমি দেখছি ভারী বুদ্ধিমতী মেয়ে। এমন বুদ্ধিমতী মেয়ে আমার শালিকা, এটা ভেবেই তো আমার নাচতে ইচ্ছে করছে। ইলা এইবার ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। আমার নির্বিকার ভঙ্গিতে হাসা দেখে বলল, সব অপকর্ম ধরা পড়েছে তারপরেও আপনার মধ্যে এখনো ভয়ের রেশমাত্র নেই? আমি কোনো অপকর্ম বা অন্যায় করিনি ইলা। হা 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 হা। ঈশা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনছে। শুধু শুনছেই না, প্রতি মুহূর্তে ইলার প্রতি ওর ক্ষোভ, রাগ, ঘৃণা বাড়ছে। কেন বাড়ছে সেটা আমি জানি। আফসোসের বিষয় হলো ইলা সেটা জানে না। ইলা বুঝতেই পারছে না ওর বলা প্রতিটা সত্য কথা ঈশার কাছে মিথ্যা হিসেবে জমা হচ্ছে। ঈশার সাথে আমি এমন একটা চাল চেলেছি যে ওর সত্যিটাকে মিথ্যা, আর মিথ্যাটাকে সত্যি বলে মনে হবে। কেন মনে হবে সেটা এইবার ক্লিয়ার করি। ৩৬ দিন পিছনে চলে যাওয়া যাক। সেদিন ডাক্তারের সাথে কথা বলার পর পেছনে ফিরতে যখন দেখলাম ইলা দাঁড়িয়ে আছে তখন আমি শিওর ছিলাম ও সবটা শুনেছে। কেননা আশপাশ তখন নীরব ছিল, আস্তে কথাও দূর থেকে শোনা যাবে এটাই স্বাভাবিক। কিন্তু ইলা যখন কিছুই শুনেনি এমন একটা ভাব ধরল তখন আমার সন্দেহ হয়েছিল। সন্দেহের বশে আমি ইলার পিছু নিতে থাকলাম। পিছু নিতে নিতে দেখলাম ডাক্তার ওটিতে ঢোকার আগেই ইলা ওনাকে আটকে কিসব জিজ্ঞেস করছে। ইলার কথায় ডাক্তারকে কপালের ঘাম মুছতে দেখে বুঝতে পারলাম আমি একটা ঝামেলা করে ফেলেছি। আমি শিওর ছিলাম ইলা যেভাবেই হোক ঈশার কোনো ক্ষতি হতে দিবে না। এমনকি আমার হাত থেকে বাঁচাতে ঈশাকে দূরে কোথাও লুকিয়েও রাখতে পারে। আমার অনুমান সঠিক হলো। তখন রাত বাজে ৩টা। দেখলাম ইলা খুব সাবধানে ঈশাকে বাইরে বের করে নিয়ে এলো। তারপর লিফটে করে নিচে নেমে গেল। হসপিটাল থেকে রিলিজ নিয়ে ২ জন নার্স সহ অ্যাম্বুলেন্সে তুলল। কিন্তু ইলা বুঝতেই পারেনি সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে ছিলাম আমি নিজেই। মাঝরাস্তায় গিয়ে পেছনের গ্লাস দিয়ে ক্লোরোফো গ্যাস ছড়িয়ে দিলাম। ইলা মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল। তারপর কিছুক্ষণ ভেবে একটা সিদ্ধান্তে পৌঁছালাম। অ্যাম্বুলেন্স থেকে ২ বোনকে নামিয়ে তারপর অ্যাম্বুলেন্সটাকে রাস্তার পাশে বিশাল গর্তে ফেলে দিলাম। ফেলে দেওয়ার আগে সাইড গ্লাসের কাচ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ইলার লাই, গালে এবং শরীরের কয়েক জায়গায় নিজ হাতে টলাম। যেন ইলার কাছে অ্যাক্সিডেন্টটা সত্যি মনে হয়। এরপর ইলাকে পুনরায় হসপিটালে অ্যাডমিট করে ডোমকে কিছু টাকা খাইয়ে একটা বেওয়ারিশ কিনে নিলাম। সেই শটার মুখ থেতলে দিলাম যেন ফেস চেনা না যায়। তারপর অ্যাম্বুলেন্সটাকে সেখানে ফেলেছিলাম সেখানে শটা ছুঁড়ে ফেলে দিয়ে ঈশাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। এরপর শুরু করলাম ঈশার কানে বিষ ঢালা। ঈশাও বিশ্বাস করে নিল যে ইলাই ওকে রার চেষ্টা করেছিল, এবং আমি ওকে বাঁচিয়েছি। প্রথমের দিক বিশ্বাস করতে চায়নি। তখন এটাও বলেছি যে ইলা আমাকে ভালোবাসে, এবং আমাকে বিয়ে করতে চায়। ঈশা কিছুতেই এই কথা বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। তখন আমি বললাম, ঠিক আছে তুমি তাহলে এখানে লুকিয়ে থাকবে। তারপর নিজেই দেখবে ইলা আমাকে বিয়ে করে কিনা। উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি। আশা করি ঈশার এতক্ষণ যেটুকু অবিশ্বাস ছিল সেটাও বিশ্বাসে পরিণত হয়েছে। একটা চরের শব্দে আমি ভাবনা থেকে বাস্তবে ফিরলাম। অরটা ঈশা মেরেছে ইলার গালে। ইলা গালে হাত রেখে হতভম্ব করে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা রাগে গিজগিজ করতে করতে বলল, লজ্জা করে না একের পর এক মিথ্যা বলতে? নিজের বোনকে মারার চেষ্টা করতে একবার ও বুক কাঁপল না তোর? আর এখন আবার জায়ানকে বড় বড় কথা শোনাচ্ছিস? বাইরে বৃষ্টি শুরু হয়েছে।
এরকম বৃষ্টির রাতেই ইলার শরীরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছিল। আশা করি সেই আকাঙ্ক্ষা খুব শীঘ্রই বাস্তবে রূপ নিবে। আমি মনে মনে হাসলাম আর বললাম, এই বৃষ্টি ভেজা রাতে দুই বোনকে দুই প্রান্তে সরিয়ে দিলাম। বিষয়টা আমার কাছে দারুণ লাগছে। সকালের ঘুম ভাঙল ঈশার কান্নার শব্দে। ঈশা আমার শরীর ঝাঁকিয়ে ঘুম থেকে তুলল, কি যেন বলতে চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। শুধু বাহিরের দিকে হাত ইশারা করে দেখাচ্ছে। আমি বললাম, কি হয়েছে ঈশা, কাঁদছো কেন? ইলার নাম বলে আবারও কাঁদতে শুরু করল। আমি বিরক্ত চেপে রেখে বললাম, ইলা কি? তুমি নিজের চোখে দেখবে, এসো। ঘুম ঘুম চোখে ইলার ঘরে এসে দেখলাম ইলা ফ্লোরে হাত পা ছড়িয়ে পড়ে আছে। ডান হাতে মাঝারি সাইজের একটা ছুরি, বাম হাত রক্তে মাখামাখি। শুধু হাত না, পুরো শরীর রক্তে ভিজে আছে। রক্ত খয়েরি রং ধারণ করেছে। তার মানে ঘণ্টাখানেক আগেই ইলা হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। ঈশা আমার হাত শক্ত করে ধরে কেঁদে বলল, ইলাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। ইলার নাকে কিছুক্ষণ হাত রাখলাম। নিঃশ্বাস পড়ছে না। ঈশার দিকে দুঃখিত চাহনিতে বললাম, হসপিটালে নিয়ে লাভ হবে না ঈশা। ইলা মারা গেছে। শরীরের সব তো এতক্ষণে বেরিয়ে গেছে। ঈশা শাড়ির আঁচল মুখে চেপে ফ্লোরে বসে পড়ল। কান্নামিশ্রিত স্বরে বলল, তুই এমনটা কেন করতে গেলি বোন? একটা ভুল করেছিস জন্য নিজের জীবন শেষ করে দিলি? আমার অপর কি তোর এতটুকু ভরসা ছিল না? কেটে গেল একটা মাস। ঈশা এখন বেশ স্বাভাবিক। বোনের মৃত্যুর শোক অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে। ইলার মৃত্যুটা সবাই ইসাইড হিসেবেই ধরে নিয়েছিল। রাত বাজে 12টা। ঈশা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি বিছানায় ওর দিকে তাকিয়ে রইলাম। আমার তাকিয়ে থাকা দেখে ঈশা বলল, কি দেখছো অমন করে? তোমাকে আজ অনেক সুন্দর লাগছে ঈশা। ঈশা লজ্জায় মুচকি হাসল। আমি বিছানা ছেড়ে উঠে ঈশার পেছনে দাঁড়ালাম। পেছনে থেকে ঈশার কোমর জড়িয়ে ধরে ঘাড়ে গাঢ় একটা চুমু দিলাম। ঈশার পুরো শরীর একবার কেঁপে উঠল। আয়নার সামন থেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। ঈশা খামচি মেরে চোখ বন্ধ করে আছে। ওর তিরতির করে নড়তে থাকা ঠোঁটে আমার বসিয়ে দিলাম। আমার হাত কোমর থেকে ধীরে ধীরে বুক অবধি আসলো। আমরা মেতে উঠলাম নিষিদ্ধ এক ভালোলাগার দুনিয়ায়, যা পৃথিবীর শুরু থেকে নরনারীর মধ্যে হয়ে এসছে। আজ রাতেও বৃষ্টি হচ্ছে, যেমনটা হয়েছিল ঠিক 1 মাস আগে। হাত পা বেঁধে ইলাকে বিছানায় রেখে জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলাম। সেদিনের বৃষ্টিটা একটু অন্যরকম ছিল। সেই বৃষ্টিতে একটা বিরহের স্বর ছিল। কষ্টে ছটফট করতে থাকা এক তরুণীরা মৃত্যুস্বর। বাহিরে বৃষ্টির দিকে তাকালাম। আজকের বৃষ্টিতে কিছু একটা নেই। কিন্তু কি নেই? পরক্ষণেই মনে হলো, আজকের বৃষ্টিতে স্বর নেই, মৃত্যুর স্বর নেই। খুব ইচ্ছে করছে বৃষ্টির সাথে মৃত্যুস্বর মিশিয়ে দিতে। আর ঠিক তখনই আমার চোখ পড়ল ঈশার ওপর। আমি ব্যস্ত হয়ে পড়লাম বৃষ্টির সাথে মৃত্যুর স্বর মিশিয়ে দিতে। সমাপ্ত।